বধু শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজ শুনবেন পাপায়া কাল্টিভেশন, পেঁপে চাষ নিয়ে আলোচনা। আজকের অতিথি শ্রী অলোকেশ ঘোষ। সাক্ষাৎকার নিয়েছেন RJ মণিদীপা। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগরে ম্যাটিক্স কৃষি পাঠশালা। ম্যাটিক্স কৃষি পাঠশালায় আজ শুনবেন পাপায়া কাল্টিভেশন অর্থাৎ পেঁপে চাষ। আজকের অতিথি শ্রী অলোকেশ ঘোষ, যিনি পেঁপে চাষের সঙ্গে যুক্ত। সঙ্গে রয়েছে আমি RJ মণিদীপা। নমস্কার, বেতার বিদ্যাসাগরের সমস্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা ও অভিনন্দন। শ্রী অলোকেশ দাগে কিন্তু আমরা আরও একবার পেয়ে গেছি বেতারের স্টুডিওয়। আজ কিন্তু জানবো পাপায়া চাষ নিয়ে। তো প্রথমেই জেনে নেব, আলাদা করে পেঁপে চাষ করার কথা কেন ভাবলেন? দেখুন, আমি যে সমস্ত চাষগুলো করে থাকি সেগুলোকে বলা হয় কুড়ের চাষ। হ্যাঁ, এগুলো কম পরিশ্রমে বেশি ইনকাম পাওয়া যায়। আম, কাঁঠাল, আনারস, পেঁপে এগুলোতে পরিচর্যা কম, খরচ কম, কিন্তু ফায়দা বেশি, লাভ বেশি। সেই জন্যই
আমি এই ধরনের চাষগুলো আমি করে থাকি সাধারণত। অন্যান্য যে শশা, ঝিঙে এই সমস্ত, এবং এই চাষগুলো মানে বাজারজাত করার সময়টা, মানে এই যে ধরুন পেঁপে, আম, আনারস, কাঁঠাল, এঁচোড়, এইগুলো কি হয় মানে 2 দিন 8 দিন পরেও বাজারে যদি বিক্রি করা হয় হুম। তাতে কোনো অসুবিধা নেই। পেঁপেটা আপনি আজ দেখছেন কাঁচা অবস্থাতেও আপনি বিক্রি করতে পারবেন, পাকাতেও বিক্রি করতে পারবেন, এবং কাঁচা অবস্থাও আপনি একটা হিউজ টাইম পাবেন। হ্যাঁ। আমি আরও অন্যান্য কাজের সঙ্গে জড়িত, সেই জন্যই আমার এই চাষগুলো, এই পেঁপে বলুন বা অন্যান্য যে আগেও এসেছি আপনাদের বলেছি, হুম। এই চাষগুলোর সঙ্গে আমি জড়িত, সেই জন্য এইগুলো চাষ করে থাকি, এই চাষগুলো। আচ্ছা, পেঁপে চাষ কিন্তু একটা অন্য রকমের চাষ, তো এই চাষের পদ্ধতি সম্পর্কে যদি একটু বলেন। দেখুন, পেঁপের মেন যেটা শত্রু হচ্ছে জল। জল যে জমিতে দাঁড়াবে সেই জমিতে কিন্তু পেঁপে চাষ না করাই ভালো। না করাই না, করবেন না। তাতে বাড়ির উঠোনে যদি 30টা গাছও লাগানো যায় সেটাও ভালো, বাড়ি পুকুর পাড়েও যদি লাগানো যায় তাতেও ভালো, কিন্তু জল দাঁড়িয়ে যাবে যে জমিতে, সেই জমিতে এই চাষ করা যাবে না। আর পেঁপে চাষ মোটামুটি 2-3 বছর, 3 বছর তো একটা গাছ ফল দেবেই, 2 থেকে 3 বছর, তারপরে উঁচু হয়ে যাবে, হারভেস্টিংয়ে অসুবিধা হবে। এখন তো সব চাষ অনেক পাল্টে গেছে। আমার দাদুর সময় বা বাবার সময় যে সমস্ত পেঁপে গাছ ছিল সেইগুলো ধরুন অনেক উঁচুতে গিয়ে হতো, এখন সব আনতে হচ্ছে ছোট থেকে, একদম গোড়ায়। আপনারা দেখবেন একদম গোড়াতেই ফল ধরছে। হ্যাঁ, অনেক 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 বেশি ফল দেখা যায়। হ্যাঁ, 1 ফুট 1.5 ফুট থেকেও ফল ধরা শুরু হয়ে গেছে, 1 ফুট 1.5 ফুট থেকে। এবং ওই গাছগুলোর পেঁপে নিজে আমি রেখেও ছড়িয়ে দিই, সেই ছড়ানো অবস্থায় যে চারাগুলো হয় সেগুলোতেই ভালো হয়। মানে বীজ ছড়িয়ে দেন, হ্যাঁ, তাই তো? এটাকে চাষ বলবো, মানে এটাকে পদ্ধতিগতভাবেও চাষ করা যায় এবং করেওছি অনেক সময়, কিন্তু ছড়িয়ে দেওয়া চারা ভালো হয়। তাতে কি হয়, মানে চারাটা ঠিক মতো হয় না, কিন্তু সিস্টেমেটিক চাষ করতে গেলে সিস্টেমেটিক কিছু কিছু লাগানো হয়। সেটাও নয় যে একদমই লাগাই না, সিস্টেমেটিক চাষ করলে তার জল দিতে, তারপরে আগাছা পরিষ্কার করতে এগুলো সুবিধা হয়। ঠিক আছে, তো আমার এই মুহূর্তে গোটা 50 গাছ আছে। আমি বেশি সব কিছুই অল্প 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 চাষ করি, তো গোটা 50 গাছ আছে। তো পেঁপের মেন যে মাটি, সেটা বালি বা দোআঁশ মাটি হলে ঠিক আছে। এঁটেল মাটি হলেও, খুব এঁটেল হলে কিন্তু চলবে না। তো প্রথমে বেড, তো জমিটাকে চষে নিয়ে অল্প পরিমাণ জৈব সার, রাসায়নিক সার দিয়ে জমিটাকে চষে নিয়ে অল্প পরিমাণ দিয়ে হচ্ছে বেড তৈরি করতে হবে। মানে লাইনটা কি করতে হবে, 2 দিক থেকে কিছু অল্প পরিমাণ মাটি করে, মানে মাঝখানে একটা নালা, ড্রেন থাকবে, উঁচু করে চারাটা বসাতে হবে। চারাটা বসানোর মেন হচ্ছে 4 ফুট বাই 4 ফুট বসাতে হবে। 4 ফুট বাই 4 ফুট গর্ত করে চারা এনে একটু অল্প পরিমাণ জিঙ্ক, কপার এগুলো দেওয়া যেতে পারে, বোরন, আর একটু গ্যামাক্সিন যদি পোকামাকড়ের উপদ্রব থাকে দিয়ে গাছটা লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার 20-25 দিন পর থেকে 1 ফুট গাছের গোড়া থেকে 1 ফুট ছেড়ে খাওয়ার দিতে হবে। কেমন? 1 মাস পর। 1 মাস পর কি কি খাবার দেবেন, খোল, গোবর সার, আর কিছু জৈব, যদি শিংকুচি, হাড় গুঁড়ো, জিঙ্ক, কপার, এবং অল্প পরিমাণে গাছের গোড়ায় ওই 50 গ্রাম সব কিছু মিলিয়ে, ইউরিয়া, পটাশ, ফসফেট মিলিয়ে গাছের চতুর্দিকে ছড়িয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে আবার জল দিতে হবে, ওই ড্রেনেই জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। আর এর মেন যে চারাটা রোপণ করার টাইম হচ্ছে মাঘ মাসের শেষ, কেননা ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এই গরমে পেঁপে গাছ কিন্তু ভালো বাড়ে, গ্রোথ হয় বেশি। শীতকালে পেঁপে গাছ দেখবেন হয়তো আপনি কোনো কারণে দানা ফেলেছেন, কোনো কারণে বাড়ির উঠোনে দেখবেন বর্ষাকালের পরে হয়তো ধরুন অক্টোবর মাসে কোনো গাছ তৈরি হয়েছে, সেই গাছ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বাড়েইনি, সেই গাছ বাড়বেই না। আপনি দেখবেন ঠিক তার 1 মাস পরে দেখবেন গাছের গ্রোথ অনেক আলাদা। তো আপনার কি হলো, মাঘ মাসের শেষ, ফাল্গুন,
চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসের প্রথমেই ফুল দিয়ে দেবে গাছে, ঠিক আছে, আষাঢ় মাসের জ্যৈষ্ঠ মাসের শেষেও ফুল দিয়ে দিতে থাকবে, ফুল ফল চলে আসবে। এইবারে এর একটা সমস্যা আছে, এঁড়ে গাছ বা ছেলে গাছ বলা হয়, গ্রামের ভাষায় এঁড়ে গাছ বলে, বা তো পুরুষ গাছ পুরুষ বা গাছ, হ্যাঁ, তো ওই পুরুষ গাছে কিন্তু ফল হয় না। পুরুষ গাছ আপনি 100 চারা যদি মানে নিয়ে এসে বসান, 10টা গাছ আপনার হবেই, কিছু করার নেই, ওরা না বললেও ওটা হবে, কিছু করার নেই। আর এতে মেন হচ্ছে কি, জলটা আপনাকে খুব বেশি দেওয়া চলবে না। তার মানে চারা কেনার সময় বোঝাই যাবে না যে ওটি পুরুষ নাকি স্ত্রী। না, একদমই বোঝা যায় না, ওইগুলো যারা বলে ভুল কথা বলে। তবে ওনারা যে গাছগুলো দেন মোটামুটি পুরুষ গাছেই দেন, সেগুলোতে ফল হয়, মানে ইয়ে গাছ খুব কম হয়। তারপরে আবার পুরুষ গাছে অনেক সময় এক একটা সিস্টেম আছে, কিছুদিন পরে সেগুলোতেও ফল আসে। ওই গাছ থেকে ঠিক ওপর, গাছের গোড়া থেকে ওপরের দিকে দেখবেন গাছের গোড়াটা সাদা, তারপরে সবুজ হয়। তো ওই গাছের ওই 1 ফিটের মধ্যে একটা জায়গা আছে, মিডিল পয়েন্ট, মানে সাদা আর সবুজের মিলন স্থলে একটা অনেক সময় কি হয়, কাঠি বা কোনো পেরেক পুঁতে দিলে অনেক সময় কিন্তু মানে পুরুষ গাছেও ফল হয়, দেখা গিয়েছে। কাঠি পুতলে? কাঠি। আচ্ছা, অন্য কোনো উপায় নেই? না, আর অন্য কিছু উপায় নেই। আচ্ছা, এই চাষে লাভ কেমন হয়? দেখুন, এক একটা গাছ কিন্তু সারা মানে একটা সিজনে প্রায় 50 কেজি অবধি ফল দেয়। 50 কেজি যদি কাঁচায় বিক্রি করেন 30 টাকা কেজি, 5 3 1,500 টাকা পার গাছ, 1,500। আর যদি পেকে আবার বিক্রি করতে পারেন, মোটামুটি আমি দেখেছি পার গাছ পিছু 2,000 টাকা করে আপনাকে দেবে, যদি আপনি যত্ন মোটামুটি ঠিকঠাক করেন। এরার যত্ন কি, হয়তো 2 বার যত্ন, তারপরে গাছ অটোমেটিক বাড়লো। পাকায় তো আরও দাম বেশি, 50 টাকা করে কিলো পাইকারি হয়। মোটামুটি একটা গাছ আমি দেখেছি 2,000 টাকা আপনাকে দেবে। ওই খরচ কত, 100 টাকা, 100 কি 120, 150 টাকা খরচ হয়তো, খুব জোর হলে। আচ্ছা, তাহলে আপনি কত বিঘে জমিতে চাষ করেছেন? না, আমি এরকম না, 5 কাঠা 7 কাঠা জমিতে আমি অল্প অল্প সব রকম চাষ করি। হ্যাঁ, আমার এই মুহূর্তে গোটা 50 গাছ আছে, বেশি করে উঠতে পারা যায় না, কিন্তু যে যত বেশি গাছ লাগাবে প্রফিট আছে। 50টা গাছে আপনি যদি 2,000 টাকা করেও আসে, তাহলেই বুঝতে পারছেন। কাঁচাতে তো আপনি বললেন 1,500, পাকাতে আরো বেশি লাভ। হ্যাঁ, কিন্তু পাকায় কি হয়, পাখিতে নষ্ট করার চান্স থাকে। সেক্ষেত্রে অনেক সময় কি হয়, ওই কোনো চটের বস্তা বা প্লাস্টিক ব্যবহারটা না করাই ভালো, বা কোনো কিছু আড়াল দিয়ে দিলে গাছটাকে যদি ঘিরে দেওয়া যায়, শীতকালের আগেতে পাকে, শীতকালের সময় ওই সময় যদি ঘিরে দেওয়া যায়, তখন মানে পোকামাকড় এবং এ থেকে ওটা বেঁচে যাবে। কিন্তু সেক্ষেত্রে যদি বড় গাছ হয়, সেক্ষেত্রে কি করবেন? ওটাই তো সমস্যা। এখনকার গাছগুলো কিন্তু ছোট, ওই 7-8 ফুটের মধ্যেই ফল দেয়। তারপরে বড় গাছ হয়ে গেলে অনেক সময় কাঁচাতেই পেড়ে বিক্রি করে, ওপর থেকে কোনো জালতি দিয়ে পাড়া হয়, পাকায় তখন অতটা বিক্রি হয় না। বা হয়তো রায়া হয়েছে, বোঝা যাচ্ছে যে একটু হলুদ ধরেছে, গাছে ঘোরাঘুরি করতে হবে, গাছের গোড়ায় হলুদ হয়েছে, তখন পেড়ে নিয়ে এসে একদিন এমনি রাখলেই পেকে যাবে, মানে পেকে গেছে ওটা অলরেডি, কিন্তু খুব পাকা অবস্থায় ওটাকে আর পাড়া যাবে না, তখন ইয়ে হয়ে যাবে। আচ্ছা, সেক্ষেত্রে কি পাকা পেঁপে পেড়ে সেটি বাড়িতেই কোনো কিছু দিয়ে পাকানো হয়? না না, ওটা একদমই বাজে জিনিস, কেউ করে নাকি, এটা কখনোই করা উচিত নয়। রাসায়নিক সার ওষুধ তবু দেওয়া ঠিক আছে, কিন্তু এই মানে পাকছে না একটা পেঁপে, কাঁচা অবস্থায় নিয়ে এসে সেটাকে মেডিসিন দিয়ে পাকানো খুবই বাজে জিনিস, এবং ওটার কোনো টেস্টও হয় না, কিচ্ছু নেই, এবং শরীরের পক্ষে ক্ষতি। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে কিন্তু কার্বাইড দিয়ে পাকাচ্ছে জোর করে, যেটাকে হয়তো অনেকে পাকাচ্ছে, কিন্তু আমার অল্প গাছ, আমি প্রয়োজন হয় না, কেননা ওইভাবে মানুষকে ঠকানো বা মানুষের ক্ষতি করা, বা ওটা তো আমার বন্ধু বান্ধবও কিনতে পারে, আমি হয়তো বিক্রি করে দিচ্ছি ঠিক আছে, কিন্তু ওই জিনিসটা আমার বাড়ির লোকও তো, এবং গোটা পরিবেশই আমার, এই জগৎ পৃথিবী সবাই নিজেদের ভেবেই এটা করাটা উচিত, কেন ওটা খুবই ক্ষতিকারক, খুব ক্ষতিকারক ওই মেডিসিন দিয়ে পাকানোটা।
আচ্ছা, এক্ষেত্রে যারা আমরা সাধারণ মানুষ তারা কিভাবে বুঝবো যে এটা গাছে পেকেছে বা এটা কার্বাইড দিয়ে পাকানো হয়েছে? এটা আপনি দেখবেন যে ফলের হুম ফলের যে গোড়াটা মানে একদম যেখানটাকে ধরুন গাছের সঙ্গে লেগে থাকে হুম 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 ওই জায়গাটা খেয়াল করবেন। ওই জায়গাটা যদি মানে রস বেরোয়, আঠা বেরোয়, বা যদি ওই জায়গাটা টাটকা থাকে, শুকিয়ে না যায়, তাহলে জানবেন যদি তাহলে ওটা মানে ফলটা গাছের। গাছ পাকা। হুম হ্যাঁ, আর যদি ওই গোড়াটা শুকিয়ে যায় বা ফলের গায়েও মানে চকচকে ভাব থাকবে না, তাহলে জানতে হবে যে ওটা কার্বাইডে পাকানো। হুম। আপনি কিন্তু কিছুক্ষণ আগেই বললেন যে পেঁপে কিন্তু পাখি থেকেও সমস্যা, পাখি খেয়ে নিতে পারে। পাকা পেঁপেতে কি পোকা লাগে? না, পোকা এতে লাগে না, গাছে লাগে। এর যেটা মেন সত্যি জলটা গোড়ায় দাঁড়িয়ে গেলে পচে যায়। আর একটা মাকড় হুম কিছুদিন ছাড়া, প্রায় 10 দিন ছাড়া ছাড়া সাদামাছি, মাকড় আর একটা দুধ পোকা বলা হয়, ওটা দোকানে গেলে ওই 16 লিটার জলে একটা 20 টাকার পাউচ, ওইটা দিতে হবে। ছোট্ট পাতা একটা, ওটা মিশিয়ে দিলে ওই কীটনাশকগুলো ব্যবহার করতে হবে আগে থেকেই। তাহলে অনেক সময় গাছগুলো কুঁকড়ে যায়, বসে যায়, সেইগুলো থেকে রক্ষা করা যাবে। আচ্ছা, কেনার সময় কিভাবে বুঝবো যে এটি ভালো পেঁপে না খারাপ? কিভাবে বুঝবো? মানে কাঁচা পেঁপে না পাকা পেঁপে? পাকা পেঁপে ধরুন। পাকা গোল গোল অনেকগুলো, দুটো জাত হয়, একটা দেখবেন খুব সুন্দর গোল, হুম হুম একটা আর একটা লম্বা। হ্যাঁ ঠিক আছে, নামটা এই মুহূর্তে আমার মনে আসছে না। লম্বাটা কিন্তু মিষ্টি বেশি হয়, আচ্ছা আর গোল পেঁপেটা কাঁচাতে বিক্রি করার জন্য মানে চাষিরা চাষ করেন। ওতে কাঁচা অবস্থায় খুব ভালো দেখতে লাগে, কালারটাও খুব ভালো হয়, ওই জন্য বিক্রিতে চাহিদা থাকে ভালো। পেঁপের কিন্তু কাঁচা এবং পাকা দুটোতেই কিন্তু পুষ্টিগুণ সমান, হুম, তাই তো? সে তো বটেই। কাঁচা পেঁপে গ্রীষ্মকাল কেন সব দিনই 12 মাসই এটা চাহিদা প্রচুর, 12 মাস চাহিদা থাকে। আচ্ছা, পেঁপে চাষের আধুনিক পদ্ধতি যদি বলা হয় তাহলে কি কি রয়েছে যদি একটু বলেন? দেখুন, মেন হচ্ছে এটা তো বেড করে হুম হুম যাতে জল না দাঁড়ায় সেটা লক্ষ্য রাখতে হবে, এবং তারপরে হচ্ছে 15 দিন ছাড়া ছাড়া ওই মেডিসিনটা প্রয়োগ করতে হবে। সাদা মাছি এবং মাকড় বা পোকা, হ্যাঁ, অনেক সময় গাছটা কুঁকড়ে যায় তো, হুম হুম এটাই। আর আধুনিক পদ্ধতি বলতে গেলে চারাটা মেন। আচ্ছা যদি ওই 15 ফুট 16 ফুট গাছে গিয়ে ফল ধরে তাহলে লস, ওটাতে কিছু লাভ নেই। যেন দেখতে হবে আমার 4 ফুট গাছ হয়ে গেছে, 4-5 ফুট থেকে ফল চলে আসে, তাহলেই একমাত্র গাছ বেশি বড় হচ্ছে না, হুম। তাহলেই লাভ। এটাই দেখতে হবে, চারাটা ভালো জায়গা থেকে নিতে হবে। আর সেক্ষেত্রে বুঝবেন কিভাবে যে চারাটা ভালো কি না? না, এটা বিশ্বাসের ওপরেই ভালো জায়গা থেকে নিতে হবে। LIC-তে কিছু কিছু দোকান আছে বা নার্সারিতে গিয়ে ওনারাকে বললেই ওনারা দেন, ভালোই দেন, মোটামুটি 25 টাকা 30 টাকা পিস নেন। আবার যদি একটু চন্দননগর সাইডে যাওয়া যায় হুগলির, ওখানে কিন্তু ভালো চারা পাওয়া যায়। ফাল্গুন মাসে চন্দননগর স্টেশনে হুম বলে দিলাম, নিয়ে গিয়ে যে ওখানে কিন্তু 7 টাকা 8 টাকা পিস, মানে আচ্ছা। অনেকটাই কম। আচ্ছা, কোন সময়টা পেঁপে চাষের উপযোগী? কোন সময় এই মানে গাছটা রোপণ করতে হবে কিন্তু ফাল্গুন মাসে। হুম গাছটা বসিয়ে দিতে হবে ফাল্গুন মাসে, কেননা এটা শীতকালে বসালে হবে না, গাছ হবে না। গাছ নিয়ে এসে আপনাকে ফাল্গুন মাসে বসিয়ে দিতে হবে। ফাল্গুন চৈত্র বৈশাখ গরমকালই এর সবচেয়ে ভালো সময়। এবং সার ওষুধ মানে সার বলতে গেলে জৈব সার, গোবর সার, হুম আর 10-26 বা কেউ যদি দেয় ইউরিয়া, পটাশ, গোমর, এগুলো মিশিয়ে অল্প অল্প গাছের গোড়া থেকে দূর থেকে এগুলো দিতে পারে। আচ্ছা, ধরুন কেউ চায় যে ঘরোয়া উপায়ে পেঁপে চাষ করতে, তো সেক্ষেত্রে কি কি সার ব্যবহার করা যেতে পারে? কেউ ধরুন বাড়ির অল্প জায়গা কারো, সেক্ষেত্রে ঘরোয়া অনেক সময় ধরুন যে সবজির খোসা, তারপরে বিভিন্ন রকম বাড়িতে যেগুলো হুম থাকে হুম হুম এইগুলো যদি দেয় ঠিক আছে। আর অনেক সময় পেঁপে গাছ কিছু লাগেও না, বাড়িতে যদি জমি অনেক দিন ধরে মানে ধরুন বাড়ির উঠোন পড়ে আছে, ওখানে এসে একটা গাছ লাগিয়ে দিল, তাহলে এমনিতেই ফলন ভালো হয়। এমনি ওষুধও অনেক সময় দিতে হয় না,
কম গাছ থাকলে মেডিসিনও খুব বেশি প্রয়োগ করতে হয় না, গাছে রোগ অনেক কম আসে, রোগ পোকামাকড় কম লাগে, একটা দুটো গাছ লাগালে এমন কিছু অসুবিধা হবে না। আচ্ছা, বেশি গাছের ক্ষেত্রে একটু পরিচর্যার দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যদি আচ্ছা, এই ফল কি বাইরে এক্সপোর্ট করা যায়? বাইরে তো যায়। কাঁচা পেঁপে ধরুন আমাদের মেদিনীপুর মার্কেটে বাইরে থেকেই আসছে, বাইরে থেকে বলতে মানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ওখান থেকেও আসে, হুম বা অনেক সময় পাকা পেঁপে কিন্তু বাইরেও যায়। হুম পাকা পেঁপের চাহিদা মানে সেটাকে ভালো করে কভার করে মুড়ে বাইরে যায়, কেন পাকা পেঁপের প্রচণ্ড চাহিদা, মানে ও ক্রাইসিস, ওই পাখিতে নষ্ট হয়, তারপরে বাঁদরের উৎপাত থাকে, হ্যাঁ এইগুলো কিন্তু চাষির পক্ষে ক্ষতি। তবে জল দাঁড়িয়ে গেলে এই গাছকে বাঁচানো যায় না, তবে কোনোভাবে যদি ঝড়ে বা কোনোভাবে যদি গাছ ভেঙে যায় তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ গাছ ভেঙে গেলেও তার গোড়া থেকে সাইড থেকে আবার ছোট শাখা পোশাখা বেরিয়ে গাছ কিন্তু ফল ভালো হয়, ওটাতে বেশিই হয়। অনেক সময় দেখা যায় একটা কাণ্ড, তখন হয়তো 4-5টা কাণ্ড বেরোলো, সেখান থেকে ফল ভালো হয়। এক একটা গাছে 50 কেজি তো ফল হয়ই, 50 থেকে 1 কুইন্টাল অবধি একটা গাছে ফল দেয়। আচ্ছা, পেঁপে গাছের গোড়ায় যদি পচন ধরে সেক্ষেত্রে কি করণীয়? গোড়ায় পচন ধরলে আর বাঁচানো যাবে না, পরিষ্কার আচ্ছা। কথা। ওই জন্য গাছের গোড়ায় যাতে জল না জমছে আর ছত্রাকনাশক কিছু মেডিসিন ব্যবহার করতে হবে, গোড়ায়ও দিতে হবে, গাছের ওপরেও দিতে হবে। হুম আচ্ছা, চারা গাছ কিনে নাকি দানা থেকে চারা গাছ তৈরি করে পেঁপে গাছ লাগানো উচিত? দেখুন, চারা কিনলে যদি কেউ ভালো চাষি হয়, মানে সেরকম তার আইডিয়া ভালো থাকে, তাহলে সে বাজার থেকে বীজ নিয়ে এসে, বা অনেক সময় পাকা পেঁপেকেও তার বীজ রেখেও কিন্তু গাছ করা যায়, অনেক গাছেই হয়, 50-100টা চারা করা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তো যদি দানা নিয়ে এসে কেউ চারা করে তাতে তো অনেক লাভ, কেননা একটা গাছ 25-30 টাকায় কেনার থেকে সে যদি গাছ মানে করতে পারে, তবে এই গাছটা করা কিন্তু খুব মানে শক্ত। অন্যান্য চারা যেমন বেরিয়ে যায়, যেমন দেখবেন ছোলার আঁকুর খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, হ্যাঁ। এইটা কিন্তু প্রায় 1 মাস 45 দিন পরে অঙ্কুরোদ্গম হয়ে মানে একটা চারা তৈরি করতে প্রায় 1.5-2 মাস সময় লাগে এই পেঁপে চা। তো তার থেকে এত খাটালি থেকে আমার মনে হয় কিনে নেওয়াই যদি না হয় সেক্ষেত্রে চারা হয়তো বেরোলো না, যারা এক্সপার্ট আছে, যারা চারা তৈরি করে আসছে, তাদের কাছ থেকে নিয়ে নিলেই ভালো। আচ্ছা, এই পেঁপে চাষ মেদিনীপুরের মাটিতে কি মানে কেমন হচ্ছে? দেখুন, বালি মাটিতে ভালোই হয়, আমি তো দেখেছি সবাই মোটামুটি বাড়ির উঠোনে বলুন 5টা-7টা গাছ তো সবাই আছে, এবং সেভাবে মেদিনীপুরে 2-4 জন চাষ করছে, ভালো। কিন্তু সে প্রত্যেকের বাড়িতেই 2-4টে করে গাছ আছে ধরুন, কিন্তু সেভাবে চাষ 2-4 জন হয়তো, আমি তো দেখি বাজারে যাই, সেরকমভাবে এখানে চাষ অতটা নেই, কিন্তু এই চাষটা করলে খুবই লাভজনক এবং বিনা পরিশ্রমে ভালো আয়। চাষি বন্ধুদের বলবো তারা এই চাষ করলে যথেষ্ট লাভজনকও হবে এবং কম পরিশ্রমে। ধান চাষ, হ্যাঁ, সবজি, অন্যান্য যে সবজি চাষ করে কতটুকু, পাট, ধান এসব খুব বেশি ইনকাম নেই, এই চাষ করলে অনেকটাই লাভজনক। পার গাছে আমি বলছি তো 2000 টাকা করে পাবেই। আচ্ছা, তাহলে পেঁপে গাছের পেঁপে তো ফল ধরছেই, পেঁপের আঠাটা কি কোনো কাজে লাগে? না, সেটা আমার সেরকম জানা নেই, আমার এটা জানা নেই যে পেঁপের আচ্ছা। আঠা কোনোভাবে কোনো কাজে লাগে। আচ্ছা, যারা নতুনভাবে চাষ করতে চাইছে বা ইচ্ছুক তাদের কি বলবেন? যারা ধরুন এখন তো সবাই কম পরিশ্রমে, কেননা চাষবাস প্রচুর পরিশ্রমের জিনিস, এটাতেও পরিশ্রম আছে কিন্তু কম পরিশ্রমে লাভজনক ব্যবসা, লাভজনক চাষ, হ্যাঁ। এবং তাই আমি বলবো যারা নতুন তারা একবার 10টা-15টা চারা নিয়ে এসে একবার দেখুক না যে কত টাকা কি লাভ হচ্ছে, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবেন। প্রথমেই এনে 1 বিঘা চাষ করার কোনো মানে নেই, প্রথমে 10টা-15টা করে এইভাবে আমিও শুরু করেছি এবং আছে অনেক দিন ধরেই। আমি অল্প গাছ, বেশি গাছ নিয়ে ওই 50টা
কোনোবারে 100টা এরকমই গাছ, বেশি গাছ লাগাই না। আচ্ছা, পেঁপের বাজারজাত করার যে ব্যাপারটা আপনি কোথায় করেন? এগুলো সব মেদিনীপুরেই নিয়ে চলে যায়, বাড়ি থেকেও অনেক সময় নিয়ে চলে যায়, কেজি ওজন ধরে আচ্ছা, আচ্ছা। বাড়ি থেকে ওজন করে দিয়ে দেওয়া হয়। বাইরে এক্সপোর্ট করার? না, সেরকম কিছু না, এই খড়গপুর মেদিনীপুর মার্কেটের বিক্রি হয়ে যায়। বন্ধু, এতক্ষণ শুনছিলেন ম্যাটিক্স কৃষি পাঠশালায় পেঁপে চাষ নিয়ে। আজকের এতক্ষণ সঙ্গে ছিলেন শ্রী অলোকেশ ঘোষ, আর সঙ্গে রয়েছে আমি আর মণিদীপা। নমস্কার। নমস্কার। কেমন লাগছে শুনতে বেতার বিদ্যাসাগরে ম্যাটিক্স কৃষি পাঠশালা অনুষ্ঠান? জানাতে অবশ্যই আমাদের মেল করতে পারেন betarbidyasagor@mail.bidyasagar.ac.in এই আইডিতে, অথবা আমাদের SMS কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও জানাতে পারেন আপনাদের ফিডব্যাক। ফোন নম্বর 8111688495। সরাসরি ফোন করেও আপনারা জানাতে পারেন আপনাদের মতামত, কিংবা আমাদের চিঠিও লিখতে পারেন। চিঠি লিখবেন এই ঠিকানায়: বেতার বিদ্যাসাগর 90.8 FM, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, রাঙামাটি 721102। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।